নমস্কার, গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প দাদার শ্বশুরবাড়ি। বিয়ে পাশ করিবার পরই শ্যামবাজারের শ্রীপতিবাবুর কন্যা চন্দ্রমার সহিত সুধাংশুর বিবাহ হইয়া গেল। ছোট ভাই হিমাংশুর শরীর ভালো না থাকায় কোঁচানো কাপড়, সিল্কের পাঞ্জাবি, সুগন্ধি সিক্ত রুমাল প্রভৃতি প্রস্তুত থাকা সত্ত্বেও এবং কলিকাতা দেখিবার এমন সুযোগ ঘটিলেও তাহার মিতবর হওয়া ঘটে নাই। দাদা সুধাংশু তাহাকে সুমিষ্ট কথায় অনেক বুঝাইয়া এবং শীঘ্রই স্বয়ং তাহাকে কলিকাতার দ্রষ্টব্য জিনিসগুলি, জাদুঘর, জু প্রভৃতি ও থিয়েটার সিনেমাদি দেখাইয়া আনিবার আশ্বাস দিয়া যায়। হিমাংশু কিন্তু তাহার দুর্ভাগ্যের অভিমান ও অবিচারের আঘাত লইয়া নিরানন্দে নীরবে একান্তেই ছিল। তাহার কি এমন অসুখ যে তাহাকে লইয়া যাওয়া হইল না? তাহাকে জ্বর গায়ে পরীক্ষা দিতে যাইতে তো কেহ কোনোদিন নিষেধ করেন নাই। দাদার কালো প্যাঁচার মতো একটা বউ আসে তো বেশ হয়, আমি দেখতেও যাব না। পাড়াগাঁয়ের মেয়েরা কলিকাতার বধূ দেখিবার জন্য উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিতেছিলেন। পুষ্পমাল্য মণ্ডিত মোটর হর্ন দিতে দিতে উপস্থিত হইতেই শঙ্খনিনাদ ও শতকণ্ঠের উলুধ্বনি বরবধূকে আনন্দ আহ্বানে স্বাগতম জানাইল। মায়ের এত সাধের বধূ আসিতেছে, আজ তার কত আনন্দ উল্লাসের দিন। কিন্তু প্রভাত হইতে তাহার মুখে কেহ হাসির বা আনন্দের রেখাটুকু পর্যন্ত দেখে নাই। তিনি আপন মনে এঘর ওঘর করিয়া বেড়াইতেছিলেন, তাহার সুয়াস্তি ছিল না। একটা অভূতপূর্ব আশঙ্কায় বুকটা তাঁর দূর দূর করিতেছিল। বউটি পাছে কুৎসিত কুরূপা হয়, যেমনটি ভাবিয়াছিলেন তাহা যদি না হয়। গ্রামের জগৎবাবুর মেয়ে শুভা অসুন্দরী নয়, তাহাকে না লইয়া কলিকাতা হইতে বধূ আনা হইতেছে। হে ঠাকুর, মুখ রক্ষা করো। গ্রামের মেয়ে মহলে টিটকারির অন্ত থাকিবে না, ইত্যাদি চিন্তাই তাহাকে শঙ্কিতা করিয়া রাখিয়াছিল। বরবধূ পৌঁছিয়া গিয়াছে, তখনও তিনি ঠাকুর ঘরে। শিবানী ছুটিয়া আসিয়া তিরস্কার কণ্ঠে বলিল, তুমি কি করছো কাকিমা? একবার দেখে এসো, এমন রূপ কখনো দেখনি। মিছে কথা কোসনি, এটা ঠাকুর ঘর। আচ্ছা তুমি এসো তো, নিজের চোখে দেখবে। ও পাড়ার বিমলা পিসি পর্যন্ত। বিমলা পিসির নাম করায় আর বেশি কিছু শুনিবার আবশ্যক ছিল না। তাড়াতাড়ি প্রণাম সারিয়া দ্রুত বাহিরে আসিতেই বর্ষীয়সীরা একযোগে বলিয়া উঠিলেন, গ্রামের সেরা বউ এনেছিস লো মেজগিন্নি। কথাটা সত্যই হইল। মোটর হইতে নামিয়াই সুধাংশু জিজ্ঞাসা করিল, হিমাংশু কেমন আছে মা? তাকে যে দেখতে পাচ্ছি না, সে ভালো আছে তো? সকালে মা একবার মাত্র তাহার খোঁজ লইয়াছিলেন ও মিছরি ও কিসমিস দিয়া আসিয়াছিলেন। পরে আর কোনো বিষয়েই মন দিবার অবস্থা তাহার ছিল না। সুধাংশুর প্রশ্নে উত্তরটা যা তা বলিয়া সারিলেন বটে, কিন্তু তার অপ্রতিভ ও লজ্জিত মনটা হিমাংশুর জন্য চঞ্চল হইয়া উঠিল। চন্দ্রমা পঞ্চদশী, সুন্দরী ও স্বাস্থ্যবতী। সাজগোজ ও প্রসাধন স্বচ্ছ ও ঝরঝরে, কোথাও অনাবশ্যক আধিক্যের পীড়া নেই। মাইনার পাশান্তে ম্যাট্রিক দিবার জন্য বাড়িতেই প্রস্তুত হইতেছিল। একটি বিনম্র হাসির রেখা তার চক্ষু ও অধরে স্বতঃস্ফূর্ত, যা অনুচ্চারিত বিনীত আবেদনে সহজেই পরকে আপন করে, ভালোবাসা আকর্ষণ করে। প্রচলিত আচার ও নেমকর্ম শেষ হইতেই চন্দ্রমা পূর্ব পরিচিতার মতো এঘর ওঘর করিয়া হিমাংশুর কক্ষে ঢুকিয়াই, তুমি যেতে পারোনি, আমি এসেছি ভাই, তোমার নাকি অসুখ বলিয়া তাহার কপালে হাত দিয়া
এখন কেমন আছো ভাই? বলিতে বলিতে শয্যা পার্শ্বে বসিল। হিমাংশুর যত্নে পোষা অভিমান সহসা অরুণোদয়ে কুয়াশার মতো কোথায় বিলীন হইয়া গেল। সে তাড়াতাড়ি প্রণাম করিয়া পদধূলি লইয়া ফেলিল। আমি এলুম বলিয়াই চন্দ্রমা দ্রুত কক্ষত্যাগ করিল ও কয়েক মিনিট পরেই নূতন ট্রের উপর 2 কাপ চা ও 1 রেকাবি আপেল, বেদানা ও আঙুর উপস্থিত করিয়া বলিল, খাও তো ভাই, মিষ্টি মুখ করতে হয়, নাও, চা জুড়িয়ে যাবে। সে রূপের কাছে অভিভূত হিমাংশুর কোনো প্রতিবাদই সম্ভব ছিল না। একটু ইতস্ততটা অবশ্য স্বাভাবিক। দেখিয়া চন্দ্রমা বলিল, পর বলে মনে হচ্ছে না, কাল থেকে খাওনি। কে বলেছে আপনাকে? আপনাকে নয়, তোমাকে। আমরাও যে অভিমানের ব্যবস্থা জানি ভাই। নাও, অপরাধটা তো আমি করিনি, সে তোমার দাদার সঙ্গে বুঝো। হিমাংশুর মুখে হাসি এলো। সে বলিল, আমি বুঝি একলাই চা খাবো? তুমি? চন্দ্রমার সুন্দর মুখখানি প্রসন্ন হাস্যে ভরিয়া উঠিল। বলিল, ওই কথাই তো বলতে এসেছিলুম ভাই, মেয়েদের আগে খেতে নেই। তুমি খাও, খাও বলছি। তা এসব? তোমার অসুখ শুনে বাবা তোমার জন্যে? অসুখ না ছাই, দাদা একটুতেই। হিমাংশু হাসি মুখে ফলগুলির সদ্গতি আরম্ভ করিয়া দিল। এইবার তো চা খেতে পারেন। আবার পারেন কেন? না, আজ থাক, আজ আমি যে ওদের ব্যবস্থায় বদ্ধ। চা বোধ হয় জুড়িয়ে গেল, গরম করে আনি। খুব গরম আছে। তা 2 কাপ কেন? অভ্যাসের 1 কাপ, আর অভিমানের না হয় অসুখের 1 কাপ। হিমাংশু হাসি মুখে 2 কাপই শেষ করিল। অদৃষ্টপূর্ব রূপ শক্তির ও অনাস্বাদিত পূর্ব সুমিষ্ট ভালোবাসার স্নেহস্পর্শে সে যেন সহসা আজ নব জগতে উপস্থিত। বলছিলে যে কি বলতে এসেছিলে? হ্যাঁ, সত্যিই তো, আমি ভাই তোমার সঙ্গে দেখা করবার জন্য ছটফট করছিলুম। কেন জানো? মেয়েদের যে ঠাকুরপোর মতো অমন বন্ধু নেই। নতুন জায়গায়, নতুন বাড়িতে, অপরিচিত নতুন লোকেদের মধ্যে তাদের ওই একটি আপন লোক মেলে, যার কাছে তারা সুখের দুঃখের দরকারের সকল কথাই অসংকোচে বলতে পারে। সে যে সত্যিকারের বন্ধু হয়, এটা ভাই একটা আশ্চর্য কথা। তুমি আমার সেই ঠাকুরপো। যারা ঠাকুরপো পায় না, তাদের যে কত বড় অভাব থেকে যায় সেটা অন্যে বুঝবে না। বউয়েদের বন্ধু বলতে ঠাকুরপো। তুমি আমার সেই বন্ধু। কেমন? এই কথাটাই বলতে এসেছিলুম। এখন চললুম ভাই, কি জানি ওদের কি সব নেম কর্ম থাকতে পারে। বিজয়িনী তাহার অনিন্দ রূপ, মধুর হাস্য, অপূর্ব লীলাভঙ্গিমা হিমাংশুর নয়নে ঢালিয়া দিয়া কক্ষটিতে অপূর্ব রূপ রস গন্ধের স্পর্শ রাখিয়া হিমাংশুকে পুলক চঞ্চল করিয়া বিদ্যুৎলতার মতো দ্রুত বাহির হইয়া গেল। ইতিমধ্যে মা ও সুধাংশু হিমাংশুর সংবাদ লইতে আসিয়া কক্ষ মধ্যে নববধূকে দেখিয়া আনন্দ প্রলুব্ধের মতো বাহিরেই দাঁড়াইয়া গিয়াছিলেন। ক্রমে পাড়ার মেয়েরাও আসিয়া যোগ দেন। সকলেই সাগ্রহে নীরবে নববধূর বন্ধু প্রাপ্তির ভূমিকা ও আয়োজন বিস্ময় মুগ্ধ রুদ্ধশ্বাসে উপভোগ করিতেছিলেন। চন্দ্রমা বাহিরে পা দিয়াই কলহাস্যের মধ্যে চমকিয়া গেল ও সলজ্জ হাসি মুখে মাথার কাপড় টানিতে টানিতে দ্রুত নামিয়া পড়িবার পথ লইল। ঠাকুরঝি সম্পর্কিয়া করুণা বলিল, সংসারে দায় আদায় তো লেগেই আছে,
তোমাকে আমার ওকালতনামা দেওয়া রইল ভাই। তারপর হইতে আবশ্যক হইলে হিমাংশুকে চন্দ্রমার কাছেই পাওয়া যাইত। কাজ না থাকিলেও বিচ্ছিন্ন থাকাটা তাহার পক্ষে যেন কষ্টকর। কি চাই, কি করিতে হইবে, কিসে বৌদি আনন্দ পাইবে, তাহার প্রাণ মন এই জিজ্ঞাসা বহন করিয়াই ফিরিত। মেয়েদের প্রতি বালকের সহজ শ্রদ্ধা ও অনাবিল ভালোবাসা নিবেদনের ইহাই বোধহয় প্রথম পাঠ, আশ্চর্য ও রহস্যময়। দেখিতে দেখিতে আনন্দে উৎসবে বৌভাতে সপ্তাহ গত। ইতিমধ্যে চন্দ্রমা মহিলা মজলিসে গীতিবাদ্য রন্ধনাদিতেও প্রশংসাপত্র আদায় করিয়া লইয়াছে। সুধাংশু আজ জোরে যাইবে। শ্রীপতিবাবু বরকন্যা লইতে স্বয়ং আসিয়াছেন। মা চন্দ্রমার চুল বাঁধা আলতা পরানো লইয়া ব্যস্ত। নীল রঙের রেশমি শাড়িখানা পরা চাই বৌমা। চন্দ্রমা ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। তার মনোগত ইচ্ছা ছিল চাঁপা রঙের শাড়িখানা পরা। খোঁপাটাও কিঞ্চিত সেকালের পছন্দ ঘেঁষা হইয়াছে। আজ কিন্তু মায়ের পছন্দই পছন্দ। চন্দ্রমা আনন্দের সহিত তাহা স্বীকার করিয়া লইল এবং সুন্দর সহাস্য মুখে আবদারের সঙ্গে হিমাংশুকে লইয়া যাইবার প্রস্তাবটাও মঞ্জুর করাইয়া লইল। কিন্তু বেশি দিন দেরি করো না, পড়াশুনোর ক্ষতি হবে। সেদিকে সুধাংশুর বড় কড়া নজর। আমার অমত নেই, বিয়ের দিন সে যেতে পারেনি। তোমার বাবারও ইচ্ছে তাকে নিয়ে যাওয়া। তা বেশ তো, যেও এখন। চন্দ্রমা ফিরিয়া বসিল। মা সিঁদুরের টিপ পরাইয়া দিতেই সে তাড়াতাড়ি উপরে ছুটিল। পিঠটা মুছে দিইনি যে। দিওক্ষণ মা। বলিতে বলিতে গিয়া হিমাংশুর ঘরে ঢুকিয়াই, আমার সঙ্গে কলকাতায় যেতে হবে ঠাকুরপো, এসো ঠিক হয়ে নাও। এই বলিয়া হিমাংশুর সাজগোজ করিয়া দিতে ব্যস্ত হইল। হিমাংশু কিন্তু চুল ফিরাইতে দিবে না, দাদা রাগ করিবেন। কলকাতায় ওসব করতে হয়, তোমার দাদা তা জানেন, কিছু বলবেন না। কয়দিনই বা থাকবে, বই নেবার দরকার নেই। শ্যামবাজারে শ্রীপতিবাবুর বাড়িখানি গলির মধ্যে হইলেও বড় রাস্তা হইতে দুইখানি বাড়ির পরই। রোয়াক ও বারান্দা হইতে বড় রাস্তার ট্রাম, বাস, লোক চলাচল সবই দেখিতে পাওয়া যায়। শ্রীপতিবাবু কর্পোরেশনের কন্ট্রাক্টর। মোটর আছে বই কি। সেই মোটরেই মেয়ে জামাই ও হিমাংশুকে লইয়া এই মাত্র তিনি ফিরিয়াছেন। বাড়ির সকলেই ও আগন্তুক আত্মীয়রা সেই অপেক্ষাতেই ছিলেন। মেয়ে জামাই আসাতে আনন্দ রোলে বাড়ি মুখর হইয়া উঠিয়াছে। মিলিত রমণী কণ্ঠে অর্গান সংযোগে এই লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর আরম্ভ হইয়া গিয়াছে। প্রতিবেশিনী মহিলারা দ্রুত আসিয়া বাড়ির মধ্যে ঢুকিতেছেন। শ্রীপতিবাবু হিমাংশুকে লইয়া বাহিরেই আটকা পড়িয়াছেন। অন্দরে যাইবার সুবিধা পাইতেছেন না। অন্দর এখন মহিলাদের অধিকারে। শুনিয়াছেন হিমাংশুর শরীর ভালো নয়, পরের ছেলেকে আনা হইয়াছে। এই কথাটাই তাহাকে চঞ্চল করিতেছে। তিনি স্বভাবতই নার্ভাস ও ভীতু লোক, অল্পেই বিচলিত হন। আপিসের বাবুরা কিন্তু অপবাদ দেন। কাজের বিল করা সম্বন্ধে শ্রীপতিবাবু অকুতোভয়। বাড়ির ঝি দাক্ষায়ণীকে দ্রুত বাহির হইতে দেখিয়া তিনি আশ্বস্তভাবে বলিলেন, দাকি শিগগির একবার ওকে। এখন ওসব হবেনি বাবু, আমার মরবার সময় নেই। শ্রীপতিবাবু বিরক্তভাবে বলিলেন, কি এমন কাজ যে? কাজ কি একটা বাবু? কম্ম বাড়ি, জামাইবাবু এসেছেন। লক্ষ্ণৌয়ের লক্ষ্মণের দোকানে গোলাপি ছাঁচি পান আনতে সেই দরমাহাটায় ছুটেছি। ওই সঙ্গে ফিরতি মুখে দারিকের দোকান থেকে বোগদাদি বালুশাই। সিলোনি সন্দেশ নয় তো?
তা ওকে একবার ডেকে দিয়ে চুলোয় যা না। তিনি কি এখন নড়তে পারেন বাবু? সিঁড়ি একদম জাম। কেন, কি হলো আবার? জামাইবাবু যে গান ধরেছেন, কি মিষ্টি গলা বাবু, সে শুনে কি কেউ নড়তে পারে? দূর হ, দূর হ। সে হাসি মুখে দ্রুত রাস্তায় নামিয়া পড়িল। শ্রীপতিবাবুও হাসিয়া হিমাংশুকে বলিলেন, আজ যেন আমরা পরের বাড়ি এসেছি, কেউ খোঁজও নেয় না। মেয়েদের কাছে জামাই এমনই আদরের জিনিস, জামাই এলে ওরা আনন্দে সব ভুলে যায়। বাড়ির ঝির পর্যন্ত আমাদের কথায় কান দেবার ফুরসত নেই। আমারও কি ভুল দেখো, বৈঠকখানায় তো বসতে পারতুম। চলো, চেয়ার সোফা সবই রয়েছে। তোমার শরীর ভালো নয়, শুয়ে থাকতে পারবে। হিমাংশুর অসুখ না থাকিলেও সে অসুখের মতোই বোধ করিতেছিল। চারিদিকে সারবন্দি দ্বিতল ত্রিতল বাড়ি, জনস্রোত, রিক্সা, মোটর, বাস 10 মিনিটের মধ্যেই তাহার মনকে শ্রান্ত করিয়া ফেলিয়াছিল। সে অন্যমনস্কভাবেই পথের দিকে চাহিয়াছিল। তাহার মনে পড়িতেছিল পল্লীর সেই খোলা মাঠ, সবুজ ঘাস, বেড়া ঘেরা বাগান, পুষ্করিণীর পদ্মফুল, বৃক্ষ ছায়া, পক্ষী কলরব ও মুক্ত বায়ু, পুকুর পাড়ে সেই কাঞ্চন গাছটির গাছ ভরা রঙিন ঐশ্বর্য, আম্রমুকুলের দূরব্যাপী সুমিষ্ট সৌরভ, ডালা হাতে পল্লী বালিকাদের সজিনা ফুল কুড়াইবার আনন্দ চাঞ্চল্য ছোটাছুটি, গোয়ালের চালে বেলা শেষে ঝিঙে ফুলের সে কি বাসন্তী সমারোহ, আরো কত কি। শহরের ইট কাঠ চুন সুরকির বিচিত্র প্রকাশ কি আশ্রয় না বন্দিশালা। মধ্যে মধ্যে কাকের কর্কশ রব। নূতনতর হইলেও এই সব সমাবেশের মধ্যে সে যেন একটা উগ্রতাই অনুভব করিতেছিল। শ্রীপতিবাবুর আহ্বানে সে বৈঠকখানায় গিয়া বসিল। তাহার মুখ দেখিয়া তিনি বুঝিলেন সঙ্গীহীন নূতন স্থানে আসিয়া তাহার ভালো লাগিতেছে না। তাহার উৎসাহ জাগাইবার জন্য তিনি বলিলেন, এখানে দেখবার জিনিস অনেক, কত কি দেখবে। সিনেমা, সার্কাস, থিয়েটার, জু গার্ডেন সব দেখা চাই। 2 দিন গোলমালে যাবে। তোমার শরীরটা খারাপ, একটু বিশ্রামও দরকার। মোহনবাগানের নাম শুনেছ তো? দেশ বিদেশের কত বড় বড় লোক তাদের ফুটবল খেলা দেখতে আসেন। ফুটবল খেলো তো? কুমারের থ্রো পাসগুলো দেখলে অবাক হবে। গোষ্ঠপালের নাম শুনেছ তো? তার মতন ব্যাগ জন্মায়নি, ইত্যাদি। হিমাংশু ঘরে ঢুকিয়াই একখানি চেয়ারে মেরুদণ্ডহীনের মতো বসিয়া পড়িয়াছিল। শ্রীপতিবাবু ছেলেদের প্রিয় প্রসঙ্গ ফুটবলের কথা তুলিয়া ও কুমার গোষ্ঠাদির ইষ্টনাম শুনাইয়া হিমাংশুর অবসন্ন দেহে উৎসাহ ইনজেক্ট করিতেছিলেন। ক্রমেই হিমাংশুর চক্ষু দুইটি উজ্জ্বল ও একাগ্র হইয়া আসিয়াছিল এবং তাহার নুব্জ অবস্থা ফুটখানেক সোজাও হইয়া পড়িয়াছিল। সহসা তাহার মুখ হইতে স্বতঃস্ফূর্ত আবেগে উচ্চারিত হইল, আর সামাদ? ও, তাহলে তুমি দেখছি সব খবরই রাখো। বল। সামাদের পরম ভক্ত, পা ছাড়তে চায় না, তার ইচ্ছা মতো চলে। ওরকম খেলোয়াড় কমই দেখা যায়, তাই লাল বেলাট তাঁর খেলা দেখতে আসেন, তার সঙ্গে করমর্দন করেন। শামাসের নাম বিশ্বের খেলোয়াড় মহলে সুপরিচিত। তাকে শুধু দেখলেই হবে না বাবাজি, তার খেলার কায়দা যতটা পারো আদায় করা চাই, কি বলো? শ্রীপতিবাবু কলকাতার চৌকস লোক, বর্তমান হাওয়ার গতি সম্বন্ধে অভিজ্ঞতা তাঁর যথেষ্ট। কিশোর ও যুবাদের নিকট স্পোর্টস অপেক্ষা প্রিয় প্রসঙ্গ যে আর দ্বিতীয় নাই তাহা তিনি জানিতেন। 5 মিনিটে হিমাংশুকে চাঙ্গা করিয়া তুলিলেন। সে সাগ্রহে নানা প্রশ্ন আরম্ভ করিয়া দিল। শ্রীপতিবাবুর অস্বস্তি ভাবটাও কাটিল। দ্বিতলে হারমোনিয়ামের বিশ্রাম নাই, সে যেন শেষ ত্রাহি ত্রাহি আরম্ভ করিয়াছে। গ্রামোফোন নাকি সুরে
নামী গায়িকাদের পরিচয় আরম্ভ করিল। পাড়ার গায়িকারাও শ্রান্ত, তবু সেই গানটা না শুনাইলে স্বস্তি নেই, যে একটা না আর শেষ হয় না। তখন, এই গানটা ভালো করে শোনো বাবাজি, কেষ্টবাবু গাইছেন, গলা আর কি ভলুম। হিমাংশুর তখন সবই বিরক্তিকর লাগিতেছিল। ভলুম তখন জুলুম হইয়া দাঁড়াইয়াছে। সন্ধ্যা হইয়া গিয়াছে, চারিদিকে ইলেকট্রিক আলোর মালা পরিয়া কলিকাতা হাসিয়া উঠিয়াছে। হিমাংশুর সেসব দেখিবার শুনিবার মতো মনের অবস্থা নয়। রাস্তার আলো আবছাভাবে ঘরের মধ্যে আসিয়া কাক জ্যোৎস্নার সৃষ্টি করিয়াছে। সহসা রেডিও সাড়া দিল। গোবিন্দলাল মর্দানা গলায় রোহিণীকে চরম কথা শুনাইতেছেন, যেন কি একটা বিপদ ঘটে ঘটে। ঘটিয়াও গেল। পরেই শ্মশানে রোহিতাশ্বকে কোলে লইয়া শৈববার মরা কান্না। তারপরেই রেডিও সুসংবাদ আরম্ভ করিল। সকলেই শুনে সুখী হবেন, কয়েকটি বাঙালি যুবক লস অ্যাঞ্জেলসে টাঙ্গাইলে শাড়ি বেচিতেছে অসম্ভব কার্তিক, আর পাবনার মরমী সামন্ত নোভাজমলায় চানাচুর চালাইয়া দিয়াছে। চাহিদা সামলাইতে পারিতেছে না। শিবুরায় সামান্য মূলধনে গয়ার তামাক লইয়া হলিউডে যাত্রা করে, 1.5 মাসেই সাকসেসফুল। স্টার এরা লুফে নিয়েছে। সিগারেটের চাহিদা কমায় আমেরিকায় হুলুস্থুল পড়িয়া গিয়াছে। শিবুরায়ের ব্যবসা বুদ্ধি বাল্যকাল থেকে দেখা দেয়। এতদিনে তিনি ফিল্ড পেয়েছেন ও জোর চিন্তা চালিয়ে দিয়েছেন, অর্থাৎ মেয়েরাই বা বেকার থাকে কেন। আহার নিদ্রা ত্যাগ করে 70 টন কাঁচ পোকার টিপ পাঠাতে লিখেছেন। এই তো চাই, ইত্যাদি। হিমাংশুর এসব কিছুই ভালো লাগিতেছিল না। তাহার নাড়িতে জ্বর না থাকিলেও সর্বাঙ্গে সে তা অনুভব করিতেছিল। সে নির্জীবের মতো পড়িয়া এই আনন্দের উৎপাত সহ্য করিতেছিল। অসহায় বালকের মন তিক্ত হইয়া উঠিয়াছিল। তাহার অবস্থা দেখিয়া নিদ্রাদেবী উপস্থিত হইয়া তাহাকে শান্তি দেন। শ্রীপতিবাবু বলিলেন, শুনছ বাবাজি, এসব ভারী দরকারি কথা, মনে রাখা চাই। ভালো করে শোনো। শহরে এই সুখেই থাকা, বুঝলে বাবাজি? হিমাংশুর কোনো উত্তর না পাইয়া, আচ্ছা বাধা দেব না, খুব মন দিয়ে শোনো। চন্দ্রমা এঘর ওঘর করিয়া বৈঠকখানায় ঢুকিয়া, কি এরা সব গেলেন কোথায় বলিতে বলিতে সুইচ টিপিয়াই, এই যে অন্ধকারে সব বসে রয়েছেন, আলোটাও জ্বালতে নেই। হিমাংশুকে জল টল। শ্রীপতিবাবু বলিলেন, এদিকে যে কাকেও পাচ্ছি না মা, ঝি চাকর পর্যন্ত মুখি মারে না, চা পর্যন্ত। তাই হিমাংশুকে চাউ হোটেলে স্যালাড খাওয়াতে নিয়ে যাওয়ার কথা ভাবছিলাম। তোমাদের যে আর। আচ্ছা তুমি একবার ভেতরে যাও বাবা, মা ডাকছেন, নিচেই এসেছেন। শ্রীপতিবাবু বাঁচিলেন। তিনি যেন অকষ্টবদ্ধ অবস্থায় পড়িয়াছিলেন। ঠাকুরপো, ঠাকুরপো, ঘুমিয়ে পড়েছ ভাই? হিমাংশু একটু অপ্রতিভের মতো, না এই একটু। আমি বড় ভুল করেছি ভাই, বড় অপরাধ হয়েছে। তোমাকে এই হট্টগোলের মধ্যে কষ্ট দিতে না আনাই উচিত ছিল। আমি জানতুম না যে এরা আমাকে এমন করে নাকাল করবেন। আমি ছটফট করছিলুম, কেউ উঠতে দিচ্ছিল না, কি করব? তাতে কি হয়েছে? যা হয়েছে তা আমার মনেই বুঝছে। তোমার শরীর কেমন আছে বলো? শরীর ভালোই আছে, তবে তা বুঝতে পারছি, দোষ সবই আমার। এসব তো জানতুম না ভাই। তোমাকে দেখতে পেয়ে এখন আর আমার, ইত্যাদি কথা চলিতে লাগিল। নিচের এক কক্ষে চন্দ্রমার মা মানদা সুন্দরী শ্রীপতিবাবুকে বলিতেছিলেন, বুড়ো হলে এখনো আক্কেল হলো না? একটু বুদ্ধি থাকলে কুটুমবাড়ির রোগা ছেলেকে কর্মবাড়িতে কেউ আনে? সকলেই ব্যস্ত, কে ওই রোগা ছেলেকে দেখে বলো দেখি?
নতুন কুটুম, একটু অযত্ন হলে তোমরা কি বুঝবে? আমার মাথা মুড়মুড়োতে ইচ্ছে হচ্ছে। বিয়ে যেন কখনো করনি। বিয়ে বাড়ির শ্রীপতিবাবু যেসব অনুযোগের কথা ভাবিয়া রাখিয়াছিলেন ও যেরূপ মেজাজে ছিলেন, প্রলয় মূর্তির সম্মুখে তাহা অন্তরেই লয় পাইল। কেবল বলিলেন, বিয়ে সেই একবারটি কবে হয়েছিল? ও, একবারটি বলে সেটা ভুলে গিয়েছ? তাহলে না হয়। না, তা বলছি না, শত্রুও যেন সে ভুল না করে। তবে মনে পড়ছে না, তোমার মা জামাইয়ের গান শোনবার জন্যে সব কাজ ফেলে 3-4 ঘন্টা। দেখো, রাগিও না বলছি। একবারই লোক থই থই করছে, জামাইয়ের খাবার দাবার ব্যবস্থা করা আছে, শিক কাবাব, কোরমা। কোন মাসিমা বানাবে, বানাক না। মেয়ার সেদিন খেয়ে কি বলেছিলেন মনে আছে? তার নেই, তাতে আমার বুঝি বুকটা। তাই ভাবি, তুমি কি করে ওসব শিখলে? দ্রৌপদীর যেন 5 জনের ভালো লাগবার মতো চেষ্টা যত্ন পেতে হতো। যাক, এখন হিমাংশুর ভার নেবে কে? শুনলে আমার সর্বাঙ্গ জ্বলে যায়। কোথায় সব একটু আমোদ আহ্লাদ করবে, না সঙ্গে এক ফ্যাচাং। যারা এনেছে তারা তার ভার নিক। তাহলে চন্দ্রাকেই নিতে হয়। হ্যাঁ, তা তো বটেই, সে ছেলে মানুষ। না বুঝে যদি, তা বার্লি কি সাবু যে কেউ করে দিতে পারবে। কুটুমের ছেলেকে তো অত্যাচার করানো হতে পারে না। আচ্ছা, সে আমরা বুঝবো কোন। শ্রীপতিবাবু সাহস পাইয়া বলিলেন, সন্ধ্যাবেলায় যে ওষুধটা খাই সেটা কি আজ? শরীর যেন ভাঙছে। মানদা সুন্দরী ঠোঁটের কোণে একটু হাসির রেখাপাত করিয়া, পুরুষের যোগ্যতা, একদিন কি নিজে নিতে, বলিয়া দ্রুত ওষুধ আনিতে চলিয়া গেলেন। চন্দ্রমা কিছুক্ষণ কথাবার্তায় হিমাংশুর অস্বাচ্ছন্দ্য দূর করিয়া তাহাকে চা বিস্কুট খাওয়াইয়াছে এবং দারিকের সিঙাড়া আনিতে গিয়া মায়ের কাছে নিজে বকুনিও খাইয়াছে। জানিস, কুটুম বাড়ি থেকে রোগা ছেলেকে টেনে এনে আমার মাথায় 20 মণ চিন্তা চাপিয়েছিস। এখন ভালোই ভালোই পরের ছেলেকে ঘরে ফেরাতে পারলে বাঁচি। ওদের পেটে পাড়া গাঁয়ের পিলে হাঁ করে আছে। ঘিয়ের জিনিস পড়লেই লাফিয়ে উঠবে, তারপর লেপ মুড়ি। সারা রাত বসে সামলাও। রোগা ছেলের উপসী পেট, তা জানিস? এই খরচের উপর আবার ডাক্তার ডাকো। চেষ্টার হাসি টানিয়া চন্দ্রা বলিল, হিমাংশুর শরীর ভালো না তোমাকে কে বললে মা? সে তো ভালোই আছে। কে আর বলবে? তার মা বলে দিয়েছেন। তার উপরে কথা আছে নাকি? যা, তুই এখন উপরে যা। মল্লিকদের মৃদুলা সন্ধ্যে থেকে এসে বসে আছে, জামাইকে নাচ দেখাবে। তোমার আর বার হয় না। যাও, দাঁড়িও না। হিমাংশুকে তোমার পিসিমা আর আমি দেখছি। ভয় নেই, হাতির যত্নে ত্রুটি হবে না। আমরা মরিনি। এই বাক্যাঘাতের পর চন্দ্রমা দাঁড়াইল না। একটি কথাও না কহিয়া দ্রুত চলিয়া গেল। তাহাতেও কিন্তু অব্যাহতি পাইল না। মা তাহার পশ্চাতে তীব্র দৃষ্টি হানিয়া বলিলেন, মেয়ের তেজ দেখো। নিচের লম্বা রান্নাঘরে রন্ধনের ঘটা চলিয়াছে। মানদা সুন্দরীর তত্ত্বাবধানে একদিকে 2 জন উড়ে বামুন মাংস ও পোলাও লইয়া ব্যস্ত। পাড়ার বায়ুস্তর জাফরান ও পলান্ডুর প্রিয় সৌরভে ভারাক্রান্ত। পিসিমা অন্যদিকে সামলাইতেছিলেন। উভয়ের মধ্যে হিমাংশুকে বসিবার জন্য একখানি পিঁড়ে দেওয়া হইয়াছে। যেহেতু পাড়া গাঁয়ে আসনে বসিবার অভ্যাস নাই, হিমাংশুর অসুবিধা না হয়। তুমি আমাদের কত বড় আদরের জিনিস। এ তোমার আপনার বাড়ি, বাড়ির ছেলের মতো থাকবে। কলকাতার দেখবার যা কিছু সেসব ওর সঙ্গে গিয়ে দেখবে। ওদের কর্পোরেশন বিল্ডিং দেখলে তোমার ইন্দ্রপুরী বলে মনে হবে। দেবতারা যেন গিজগিজ করছেন। দেখলে গায়ে ফিরতে আর ইচ্ছে হবে না। একবার বেরুলে ওকে সেলাম নিতে নিতে গেলাম গেলাম করতে হয়।
বড়দের ওই জ্বালা। টেলিফোন দেখেছো তো? কি করেই বা দেখবে, পাড়া গাঁয়ে তো ওসব নেই। থাকলে এখানে বসেই মায়ের সঙ্গে কথা কওয়াতুম। আমাদের ওপরের ঘরে আছে, কাল দেখো। লোকে বলে কাশিবাস কাশিবাস, দূরতর কাশিবাস। কলকাতায় যে থেকেছে তার কাছে আবার আমি কটা কথাই বা শোনাবো। তার চেয়ে তুমি কিছু বলো শুনি। পাড়া গাঁয়ের কথা শুনতে আমার বড় ভালো লাগে, দেখতে ইচ্ছে হয়। পরেই চঞ্চল ভাবে, ও মা, করছি কি? শিক কাবাবটা যে আমার ভার। বলিতে বলিতে বামুনদের দিকে গেলেন। মানদা সুন্দরীর কথাগুলি না পিসিমার না হিমাংশুর ভালো লাগিতেছিল। কথায় মিষ্টতা তো ছিলই না, বরং খোঁচাই ছিল। ওইরূপই তার অভ্যাস। বিরক্তিকর হইলেও হাসি মুখে হিমাংশুকে তা শুনিতেই হইতেছিল। তিনি চলিয়া গেলে হিমাংশু পিসিমাকে জিজ্ঞাসা করিল, ওদের বাড়ি কলকাতায় বুঝি? পিসিমা নিম্নকণ্ঠে বলিলেন, না, বিয়ের পর কলকাতায় এসেছেন। বাড়ি ওদের গোবরডাঙ্গায়। ও কথা যেন। না না, আমি কি এতই? বলিয়া হিমাংশু একটু হাসিল। পোলাও কালিয়ার সুবাস এবং প্রলোভন বোধহয় তাহাকে অতিষ্ঠ হইতে দেয় নাই। পিসিমা যখন সস্নেহে জিজ্ঞাসা করিলেন, রাতে কি খাবে বলো দেখি বাবা? তোমার শরীর নাকি ভালো নয় শুনছি। তা মাংসের ঝোল দিয়ে দুটি ভাত খেলে কিছু হবে না। পোলাওটা আর ওইসব কাবাব কোরমা না হয়। মানদা সুন্দরী বলিলেন, কি কি বলছো ঠাকুরজি? পোলাও খাবে কে? বলিতে বলিতে উপস্থিত হইলেন। না, আমি ওটা আজ বাদ দিতেই বলছি। আজ কেবল একটু মাংসের ঝোল আর দুটি ভাত খেয়ে শুয়ে পড়াই ভালো। তোমার তো সাহস কম নয় ঠাকুরজি। ওই জাফরান দেওয়া কালিয়া এই রোগা ছেলেকে খাওয়াবে? আমি যেন হিমাংশুর জন্য ভাবছি না। একটি না ভাঙা রবিনসনের বার্লি আনালুম, তবে কার জন্যে? না না, আমি অত্যাচার করাতে পারবো না। আমার ছেলে আর হিমাংশুতে তফাৎ আছে নাকি? তাকে যা দিতুম হিমাংশু আজ তাই খাবে। কেমন বাবা? খাওয়া তো পালিয়ে যাচ্ছে না। সবই তো ঘর পোড়া রয়েছে। একটু ভালো হলেই সব রকম নিজের হাতে করে খাওয়াবো। ওদের পেট তো বুঝতে পারছি। দারিকের অমন ডাক সাইটে মথুরা মাধুরী, তাই জামাই মুখে করলে না? পারবে কেন? অভ্যেস নেই যে। আর এদের দেখো না, দুবেলা না হলে নয়। সব বাড়াবাড়ি। একখানা 4 আনা করে। পিসিমা অপ্রতিভভাবে বলিলেন, তাহলে ওই তো বললুম, চট করে বার্লিটা করে দাও। আর আমি সেই জামাইয়ের জন্য আনানো আসল কাবুলি বেদানা এনে দিচ্ছি, তাই 4টি খেয়ে আজ শুয়ে পড়াই ভালো। হিমাংশু খুবই শান্ত স্বভাবের ছেলে। সে চুপ করিয়া সব শুনিয়া যাইতেছিল। শরীর তাহার সত্যই শ্রান্ত ছিল। এখন মনের উৎসাহটুকুও বিদায় লইল। সে বলিল, শরীর কেমন করছে, রাত্রে আমি আর কিছু খেতে পারবো না, বসতেও পারছি না। আমাকে কোথাও শুতে দিন। সে কি কথা? তা কি হয় বাবা? রাত উপসে থাকতে নেই, কিছু মুখে দিয়ে শুয়ে পড়ো। এই পাশের ঘরেই বিছানা করা আছে, আমাদের কাছেই শোবে। তোমাকে কি? তাহলে আমায় দেখিয়ে দিন। মানদা একটু যেন থমকিয়া পরে বলিলেন, খাওয়া নিয়ে আমি কখনো কাকেও জেদ করি না। শরীর যেমন বুঝবে তেমনই করবে বাবা। এ তোমার বাড়ি, আমরা তোমার পর নই। তাছাড়া উপোসের বাড়া ওষুধও নেই। পিসিমা বলিলেন, বেশ তো, এখন শুয়ে পড়ো, একটু পরে আমি গিয়ে। না, তোমার ওইসব সেকেলে আত্মীয় আমার ভালো লাগে না ঠাকুরজি। ঘুম একটা মস্ত আরামের জিনিস। হিমাংশু যদি ঘুমিয়ে পড়ে খবরদার তুলে খাইও না। আমি কাল বেলা 10টার মধ্যেই বাবাকে মাগুর মাছের ঝোল আর ভাত নিজে রেঁধে খাওয়াবো। পেটটা ঠান্ডা হবে। তোমরা রাঁধলে কতগুলো মশলা তো দেবেই। হিমাংশু উঠিয়া দাঁড়াইল।
আমি আর বসতে পারছি না, আমাকে এই যে এসো বাবা। নিচের মাঝের ঘরে ঢালা বিছানা পাতাই ছিল। তুমি আমাদের কাছেই শোবে বাবা, শুয়ে পড়ো। তোমাকে একলা শুতে দিতে পারি না, এখানে মশারি দরকার হয় না, এ তোমাদের পাড়াগা নয়, শুয়ে পড়ো। হিমাংশু শুইয়া পড়িল। মাকে তাহার মনে হইল, বোধহয় চক্ষু মুছিল। বালক কতক্ষণে ঘুমাইল কিনা সে সংবাদের জন্য বিশেষ চিন্তা কাহারও ছিল না বলিলে বোধহয় অপরাধ করা হইবে। মানদা মৃদুলার খঞ্জন নৃত্য দেখিবার জন্য অসম্ভব চঞ্চল ছিলেন। বিরক্তিকর বাজে ঝঞ্ঝাট সারিয়া তিনি খোলসা বোধ করিলেন ও উপরে ছুটিলেন। মনকে ঠেলিয়া রাখিলেও সে কিন্তু অস্বস্তির স্থানটায় উঁকি মারিতে লাগিল। তাই তো কুটুমের ছেলে না খেয়ে শুলো, পাড়া গেঁয়ে গো, ভদ্রতা রাখতেও শেখেনি, একটু কিছু মুখে দিলেও হতো। শহরে মানুষ না হলে সব দিক বজায় রাখতে শেখে না। যাক, ওর জন্য আমি ভেবে মরি কেন? মনটা কিন্তু ওই কথাই তোলে। আর কি পাপ, হতভাগা মেয়েটা অমন মন মরার মতো বসে আছে কেন? নাচের দিকেও নজর নেই। ওর আবার কি হলো? হোক গে, নাচ দেখতে এলুম, নাচ দেখি। কিন্তু চন্দ্রমার বিমর্ষ ম্লান মুখখানি তার অপরাধ আঁকা দলিলের ছাপের মতো চক্ষে আসিয়া পড়িতেছিল ও অন্তরে প্রবেশ করিয়া তাহাকে অশান্ত করিতেছিল। পিসিমাও ছেলের মা, এতখানি আনন্দ ও আয়োজনের মধ্যে অনাহারে ক্ষুব্ধ চিত্তে বালকের শয়ন করিতে যাওয়াটার করুণ ছবি তাহার মাতৃহৃদয়কে অধীর করিতেছিল। তিনি ধোঁয়ার ছলে অঞ্চলে ঘন ঘন চক্ষু মুছিতেছিলেন। বুদ্ধিমতী বলিয়া মানদার সুনাম আছে। সে বোধহয় হিমাংশুর ভালোর জন্যই এরূপ কঠোর ব্যবস্থা করিয়া থাকিবে। কিন্তু তিনি আবার চক্ষু মুছিলেন, থাকিতে পারিলেন না। এদিক ওদিক দেখিয়া নিঃশব্দ পদে হিমাংশু ঘুমাইল কিনা দেখিতে গেলেন। হিমাংশু সত্যই ঘুমাইতে পারে নাই। তাহার মনের অবস্থা যাহাই হোক, মশার দৌরাত্ম যে ততোধিক। কই, তুমি ঘুমোওনি বাবা? এসেছেন যদি মশারিটা ফেলে দিলেই আমার ঘুম হবে পিসিমা। বালকের মুখে সুমধুর পিসিমা সম্ভাষণ শুনিয়া মায়ের প্রাণ উদ্বেল হইয়া উঠিল। সিক্ত কণ্ঠে বলিলেন, তা দিচ্ছি জাদু, কিন্তু আমার একটি কথা রাখো বাবা। আমি আনছি, যা হয় কিছু মুখে দে বাবা, নইলে আমিও তো। একটু নীরব থাকিয়া, তবে একটা কিছু দিন, আমার কিন্তু খাবার ইচ্ছে মোটেই নেই পিসিমা। তা আমি জানি বাপ। পরে ৭০ 2টা রসগোল্লা ও 1 গ্লাস জল হিমাংশুকে খাওয়াইয়া মশারি ফেলিয়া দিলেন। আমাকে বাঁচালি বাবা, এইবার শুয়ে পড় জাদু, বলিয়াই দ্রুত চলিয়া গেলেন। স্বস্তি যেন তাহার মুখে চোখে ফুটিয়া উঠিল। পেটে কিছু পড়ায় হিমাংশু অচিরেই ঘুমাইয়া পড়িল। শ্রীপতিবাবুর কর্পোরেশনের ইন্দ্রচন্দ্র বায়ু বরুণেরা পোলাও কালিয়া ইত্যাদি উপভোগান্তে যখন নিজ নিজ মোটরে গিয়া আর হইলেন, তখন রাত প্রায় 3টা। মানদা সুন্দরী এতক্ষণে আপনাকে কৃতার্থ বোধ করিলেন। হিমাংশু ভোরেই উঠিয়াছে। পিসিমার সহিত সাক্ষাৎ হওয়ায় তাহাকে জানাইয়াছে আজ সে বাড়ি যাইবে। মাকে স্বপ্ন দেখিয়াছে, তাহার শরীর ভালো নয়। পিসিমা বলিয়াছেন, না খেয়ে কিন্তু যাওয়া হবে না বাবা, আমি এখনই রান্না চড়াচ্ছি, তুমি একবার দাদাকে বলো। শ্রীপতিবাবুকেও সে জানাইয়াছে। চন্দ্রমাও নিচে নামিয়াছিল, তাহাকেও হিমাংশু জানাইল। সে পূর্বের ন্যায় সহজভাবে সহাস মুখে কথা কহিতে আর পারিল না। কেবল বলিল, আমি আর কি বলবো ঠাকুরপো, আমারই ভুল হয়েছে ভাই, আমার জন্যেই, বলিয়া মুখ ফিরাইল। তাহার চক্ষু ছলছল করিয়া আসিয়াছিল। তুমি ও কথা কেন বলছো? আমি আবার শিগগির আসব,
শহরের কিছুই দেখা হয়নি। না, তোমাকে এখন আর শহর দেখতে আসতে হবে না। শ্রীপতিবাবুর টাকার দরকার হওয়ায় মানদাকেও দরকার হইয়াছিল। গত রাত্রের পরিশ্রমে কাতর হইয়া তিনি অকাতরে নিদ্রা যাইতেছিলেন। শ্রীপতিবাবু 5-7 বার ঘরের মধ্যে সশব্দে ঘুরিয়াও কোনো কাজ হইল না। শেষে ইতস্তত করিয়া, তাই তো এখনো ঘুমোচ্ছ? বেলা যে অনেক হয়েছে, কাজও রয়েছে যে, বলিয়া তাহার ঘুম ভাঙাইতে বাধ্য হইলেন। হিমাংশু আজ বাড়ি যাবে কি না? কেন, আজই যাবে যে বড়? তা মায়ের ছেলে, মায়ের কাছে যাক বাপু। নতুন কুটুমে ডোকা ছেলে এনে আমি যে কি ভাবনায় ফেলেছ তা তোমরা বুঝবে কি? এখন ভালোই ভালোই পৌঁছে দিতে পারলে বাঁচি। এক ভুল করেছ, আবার যেন থাকবার জন্য জেদ করো না। সে যা করতে হয় আমি করবো কোন। তা করো। এখন গোটা কয়েক টাকা দাও, 2 গ্যালন পেট্রোল কিনতে হবে। এসব বাজে খরচ আমার পছন্দ হয় না। হাওড়া থেকে বাস তো যাই শুনেছি, অজিতকে সঙ্গে দিলেই হবে। না, সে ভালো দেখায় না। বাড়ির গাড়ি রয়েছে, আমি পৌঁছে দিয়ে আসবো। তোমাদের যে কিসে ভালো দেখায় বুঝি না, ওই করেই তো। বলিতে বলিতে রোষ ভরে গিয়া টাকা আনিয়া দিলেন। শ্রীপতিবাবু বাহির হইয়া গেলেন। কানে গেল, সব বাড়াবাড়ি, ওরা আবার ঘরের মোটরে। পাশেই রান্নাঘর। হিমাংশু সেই ঘরে সেই পীড়ার উপর বসিয়া সহাস মুখে পিসিমার সহিত গল্প করিতেছিল। শুতে অনেক রাত হলো, ঘুম আর ভাঙে না। এই যে হিমাংশু, কেমন আছো বাবা? বলিতে বলিতে মানদা সুন্দরী হাজির। ভালোই আছি মা। মানদা সুন্দরী পিসিমার দিকে চাহিয়া, বলেছিলুম তো ঠাকুরজি, উপোসের চেয়ে ওষুধ নেই, দেখলে তো? হিমাংশুর প্রতি কহিলেন, তোমার শরীর ভালো নয় শুনে আমার যে কি ভাবনাই হয়েছিল তা কে বুঝবে। আজ তোমাকে পোলাও, কালিয়া, চপ সব কিছু খাইয়ে তবে আমি তৃপ্তি পাব। কাল রাতটা তো মনের অসুখেই কেটেছে বাবা। আমার শরীর এখনো ওসব খাবার মতো স্বচ্ছন্দ নয় মা। আমি 2টি ভাত আর মাছের ঝোল খেয়ে বাড়ি যাব। বাড়ি যাবে? তা কি হয়? এত শিগগির তা হতে পারে না। আমি সব ঠিক করে রেখেছি, তোমাকে থিয়েটার, সিনেমা, জু না দেখিয়ে ছাড়ছি না। উনি আবার ফুটবলের কথা বলছিলেন। না না, যাওয়া এখন হচ্ছে না হিমাংশু। বাবুরা রাত্রে বলে গেছেন সিনেমার উজ্জ্বল নক্ষত্রদের আজ নিয়ে আসবেন। বাড়িতে বসেই তাদের নাচ গান শোনাবেন ও শুনবেন। পাড়া গাঁয়ে জমিদারদেরও এ সৌভাগ্য ঘটে না। না না, থাকতে হবে বই কি। পিসিমা বলিলেন, হিমাংশু রাত্রে মাকে স্বপ্ন দেখেছে, তিনি অসুস্থ, তাই যাওয়ার জন্য ছটফট করছে। দেখো ঠাকুরজি, এ কথা যেন সুধাংশু না শোনে। তোমার পেটে যে কোনো কথা থাকে না। তুমি কি আমাকে পাগল ভাবো বউ? তবু সাবধান করে দেওয়া ভালো, তাই। কিন্তু হিমাংশু না থাকলে যে আমার, যদিও জানি স্বপ্ন কখনো সত্যি হয় না, কিন্তু ছেলের মন যদি খারাপ হয়ে থাকে তাতেও তো কিছুতে তার সুখ থাকবে না। না, জোর করে রাখা ভালো হবে না। তাহলে আবার কবে আসবে বলো বাবা? মাকে জিজ্ঞাসা করে জানাবো। যদি কেউ সঙ্গে জানতো। কেউ আবার কি? তোমাকে কি অন্যের সঙ্গে পাঠাতে পারি? উনি নিজে গিয়ে রেখে আসবেন। তুমি কি করছো ঠাকুরজি? ঝোলটা চড়িয়ে দিব। মাগুর মাছের তো? জিরে দিয়ে সাঁতলাও, বড় এলাচের গোটা কতক দানাও দিও, পেটটা ঠান্ডা হবে। আমার যেমন কপাল, সব থাকতে বাচ্চাকে কিছু খাওয়াতে পারলুম না। এই মাত্র নতুন বাজার থেকে সেরা সেরা গলদা চিংড়ি এনেছে। আমার যেমন কপাল। যাক, যাওয়াই যখন চাই, মিছে আর দেরি করিও না ঠাকুরজি।
সেখানেও তো মায়ের প্রাণ ছটফট করছে। এখনো সুধাংশুকে একবার দেখিনি, আসছি। মা জিজ্ঞাসা করিলেন, দাদার শ্বশুরবাড়ি কেমন ছিলি রে? হিমাংশু হাসি মুখে বলিল, নিজের শ্বশুরবাড়ি না হলে সুখ নেই মা। বলিয়াই কাপড় ছাড়িতে গেল। মা অবাক হইয়া তাহার দিকে চাহিয়া হাসিয়া ফেলিলেন। পাগল ছেলে। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।